সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষণফল সরকারি অর্থ ব্যবস্থার ধারণা, সরকারি অর্থ ব্যবস্থা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য। অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে এবং সরকারি অর্থ ব্যবস্থা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি অর্থ ব্যবস্থা মানে হচ্ছে সরকারের অর্থ ব্যবস্থা, যার ইংরেজিতে পাবলিক ফিনান্স বলা হয়ে থাকে। এই সরকারি অর্থ ব্যবস্থাটি অর্থনীতির, যে কোনো অর্থনীতির একটি বিষয়। অর্থাৎ সরকারের আয়, ব্যয়, ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিয়ম, নীতি, পদ্ধতিকেই মূলত সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে। অর্থাৎ সরকারের আয়, ব্যয় সমন্বয় সাধন করাই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার আলোচ্য বিষয়। মূলত স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং এই ব্যয় কিভাবে, কোন নীতিতে, কোন উৎস হতে সম্পদ আহরণ করা হবে, এতে জনগণের জীবনমানের কি পরিবর্তন হবে, জনগণের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য কি ধরনের বিনিয়োগ এবং কে করবে, তা সরকারি অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয়ে থাকে। এই প্রসঙ্গে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা সম্পর্কে। অধ্যাপক ডাল্টন বলেন, সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং এদের একটির সাথে অপরটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি অর্থ ব্যবস্থা মূলত সরকারের আয়, ব্যয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আলোচনা করে থাকে। অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় সংক্রান্ত সমগ্র কার্যাবলী আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেমন সরকারি আয়, সরকারি ব্যয়, সরকারি ঋণ, আর্থিক পরিচালনা। অর্থাৎ এই 4টি বিষয় সম্পর্কিত কার্যাবলী নিয়ে আলোচনা করাই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার মূল আলোচ্য বিষয়। আর এই যে 4টি কাজের জন্য সরকারের 4টি শাখা রয়েছে, সেই 4টি শাখা হচ্ছে বরাদ্দ শাখা, সম্পদ আহরণ শাখা, বিতরণ শাখা, অর্থনৈতিক স্থিতিশীলতার শাখা। বরাদ্দ শাখার কাজ হচ্ছে, অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থার বরাদ্দ শাখার কাজ হচ্ছে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয়ের প্রয়োজন তা নির্ধারণ করা। আর সম্পদ আহরণের শাখা হচ্ছে
কাজ হচ্ছে বিভিন্ন উৎস থেকে সম্পদ কত দ্রুততার সাথে, দক্ষতার সাথে সংগ্রহ করা যায় সেই ব্যবস্থা করা। আর বিতরণ শাখার কাজ হচ্ছে যে খাতে যে পরিমাণ সম্পদ বা অর্থ বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দকৃত অর্থ দক্ষতার সাথে বিতরণ করা অর্থনৈতিক দ্রুত উন্নয়নের জন্য। সর্বশেষ হচ্ছে স্থিতিশীলতার শাখা। অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য, অর্থাৎ একটি দেশের মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা যায় বা অর্থনীতিকে স্থিতিশীল রাখা যায় সেই ব্যবস্থা করাই হচ্ছে স্থিতিশীল শাখার কার্যক্রম। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে সরকারি অর্থ ব্যবস্থা মূলত সরকার কোন কোন খাত থেকে আয় করবে এবং কোন কোন খাতে ব্যয় করবে এই সংক্রান্ত যাবতীয় আলোচনাই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার মূল বিষয়। তাহলে শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন আসতে পারে যে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়, বা সরকারি অর্থ ব্যবস্থার মূল চারটি কাজ কি কি। তাহলে আমরা সহজে জানতে পারলাম মূল কাজ কিন্তু চারটি: সরকারি আয় সংক্রান্ত কার্যাবলী, সরকারি ব্যয় সংক্রান্ত কার্যাবলী, ঋণ সংক্রান্ত কার্যাবলী এবং সেই ঋণ বা আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় আর্থিক পরিচালনা সংক্রান্ত কার্যাবলী হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার মূল কার্যাবলী। এখন আসো আমরা ব্যক্তিগত অর্থ ব্যবস্থা, প্রাইভেট ফিনান্স সম্পর্কে বিস্তারিত জানব। ব্যক্তিগত অর্থ ব্যবস্থা মানে একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত আয় ব্যয়ের সাথে সম্পৃক্ত অর্থ ব্যবস্থা ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। অর্থাৎ অর্থনীতির যে শাখায় ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত সকল কার্যক্রম আলোচনা করা হয় তাকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সরকারি অর্থ ব্যবস্থায় সরকারের আয় ব্যয় সংক্রান্ত সকল কার্যক্রম আলোচনা করা হয়, আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় সরকারের পরিবর্তে এখানে একজন ব্যক্তির কি পরিমাণ আয় করে এবং কিভাবে সে ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, এই সংক্রান্ত কার্যাবলী ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার্থীরা তোমাদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থা সম্পর্কেও প্রশ্ন আসতে পারে অনুধাবনে, যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়। তাহলে আমরা জানলাম যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত সকল কার্যক্রম আলোচনা করা হয়ে থাকে। এখন আসো আমরা সরকারি অর্থ ব্যবস্থা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে যে পার্থক্য আছে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যগুলো বিশ্লেষণ করা যায় সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব। আমরা ইতিমধ্যেই সংজ্ঞার মাধ্যমে কিন্তু পার্থক্য লক্ষ্য করেছি যে সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ এই পার্থক্যগুলো আমরা এখানে কতগুলো পয়েন্টের আকারে বা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লক্ষ্য করে বিশ্লেষণ করব। অর্থাৎ এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। প্রথমত সংজ্ঞাগত মধ্যে আমরা যদি সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করি তাহলে সহজে বলা যায় যে অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আলোচনা করা হয় তাকেই বলা হয় সরকারি অর্থ ব্যবস্থা। আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে আমরা বলতে পারি যে অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত কার্যাবলী আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যক্তিগত অর্থ ব্যবস্থা। 2, আয় ব্যয়ের সমন্বয়ের ভিত্তিতে। অর্থাৎ আয় ব্যয়ের সমন্বয়ের ভিত্তিতে ও সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন একজন সরকার যখন দেশ পরিচালনা করে তখন সর্বপ্রথম একটি বছরের জন্য একটি বাজেট নিরূপণ করে। প্রথম কাজই হচ্ছে সরকারের যে কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় হবে তা নির্ধারণ করা এবং সেই ব্যয়ের উপর
ভিত্তি করে কোন কোন খাত থেকে কি পরিমাণ আয় করা হবে তা নির্ধারণ করে থাকে। অর্থাৎ ব্যয়ের সাথে আয়ের সমন্বয়ে ভিত্তিতে বাজেট প্রণয়ন হয়ে থাকে। অর্থাৎ আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সরকার ব্যয়ের সাথে আয়ের সমন্বয়ে সাধন করে থাকে। আর ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় একজন ব্যক্তি তার আয় অনুসারে ব্যয় করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তি কি পরিমাণ আয় করে তার উপর ভিত্তি করে কিন্তু তার বাজেট প্রণয়ন করে থাকে এবং তার সমস্ত ব্যয় অর্থাৎ চাহিদাগুলো মেটানোর চেষ্টা করে থাকে। কখনো সে একজন ব্যক্তি তার আয়ের চেয়ে যেন বেশি পরিমাণে ব্যয় না হয় সেই চেষ্টায় কিন্তু প্রতিটি ব্যক্তি করে থাকে। কিন্তু সরকার আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ক্ষেত্রটি এদিক থেকে ভিন্ন। সরকার প্রথমে ব্যয় নির্ধারণ করে এবং ব্যয়ের উপর ভিত্তি করে আয় সংস্থানের ব্যবস্থা করে থাকে। এজন্য বলা হয় সরকার ব্যয়ের সাথে আয়ের সমন্বয় সাধন করে থাকে আর ব্যক্তি আয়ের সাথে ব্যয়ের সমন্বয় সাধন করে থাকে। 3, অর্থ সংস্থানের উৎস। সরকারের অর্থ সংস্থানের প্রধান উৎস হচ্ছে কর। কর ছাড়াও কর বহির্ভূত উৎস থেকেও সরকার আয় বা অর্থ সংস্থান করে থাকে। তারপর বিভিন্ন ব্যক্তি বা বিদেশি সংস্থা বা বিদেশ থেকেও ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে। সর্বশেষ আরেকটি পদ্ধতি হচ্ছে নোট ছাপিয়ে সরকার অর্থ সংস্থানের ব্যবস্থা করে থাকে। প্রথমত একজন সরকার তার ব্যয়গুলো মেটানোর জন্য কর নির্ধারণ করে থাকে। বিভিন্ন ধরনের কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সম্পূরক কর, এই ধরনের করের মাধ্যমে অর্থ সংস্থানের চেষ্টা করে থাকে। তারপর কর বহির্ভূত উৎসের মধ্যে ফি, বাণিজ্যিক, বিভিন্ন জরিমানা, তারপর সাহায্য, অনুদান, এগুলোর মাধ্যমেও সরকার অর্থ সংস্থান করে থাকে। এতেও যদি তার ব্যয় মেটানো সম্ভব না হয় তখন ব্যক্তি পর্যায় থেকে ঋণ গ্রহণ করে থাকে এবং বিদেশ থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করে অর্থ সংস্থান করে থাকে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ব্যক্তি তার বর্তমান আয়, অতীতের সঞ্চয় বা ব্যক্তিগত ঋণ থেকে অর্থ সংস্থান করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তির পক্ষে নোট ছাপিয়ে অর্থ সংস্থান করা সম্ভব হয় না। নোট ছাপিয়ে অর্থ সংস্থান করার কেবল সরকারের এই অধিকার রয়েছে। সরকার আর সর্বশেষ পন্থা হিসাবে নোট ছাপিয়ে অর্থ সংস্থান করে থাকে। তাহলে আমরা এদিক থেকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাই সরকারি অর্থ সংস্থানের উৎস বৃহৎ আর ব্যক্তির অর্থ সংস্থানের উৎস কিন্তু ক্ষুদ্র। 4, আয় ব্যয়ের গোপনীয়তা। সরকারি অর্থ ব্যবস্থায় আয় ব্যয়ের কোনো গোপনীয়তা রক্ষা করা হয় না। অর্থাৎ সরকারের আয় ব্যয়ের গোপনীয়তা থাকে না। সরকার বাজেট প্রণয়নের পরই তা বাজেট বক্তৃতায়, রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে থাকে। অর্থাৎ জনগণের সম্মুখে আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি এর আয় ব্যয়ের হিসাব কিন্তু গোপন রাখার চেষ্টা করে তার নিরাপত্তার স্বার্থে, অন্যের ঈর্ষা থেকে বাঁচার জন্যে, এবং মাঝে মাঝে অনেক ব্যক্তি কর ফাঁকির উদ্দেশ্যেও আয় ব্যয় গোপন করে থাকে। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সরকারি আয় ব্যয়ের গোপনীয়তা থাকে না, জনসম্মুখে তা প্রকাশ পায়। আর ব্যক্তির আয় ব্যয়ে গোপনীয়তা থাকে, অর্থাৎ একজন ব্যক্তি তার আয় ব্যয় গোপন করার চেষ্টা করে থাকে বিভিন্ন কারণে। এদিক থেকেও সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। 5, বাজেটের ধরন। বাজেট হচ্ছে
একটি নির্দিষ্ট সময় সাধারণত একটি আর্থিক বছরে আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসাবকেই বলা হয় বাজেট। প্রতিটি সরকারি যেমন একটি বছরের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য বাজেট প্রণয়ন করে থাকে, একজন ব্যক্তিও বাজেট প্রণয়ন করে থাকে, তার দৈনন্দিন আয় ব্যয়ের একটি বাজেট তৈরি করে থাকে। বাজেটের দিক থেকে সরকারি অর্থ ব্যবস্থার ধরন হচ্ছে সরকার সবসময় সুষম এবং ঘাটতি বাজেট প্রণয়নের চেষ্টা করে থাকে। বাজেট তিন ধরনের: সুষম বাজেট, ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট। যখন আয় ব্যয় সমান থাকে তখন সেটাকে বলা হয় সুষম বাজেট। যখন আয়ের তুলনায় ব্যয় বেশি হয় সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। আবার যখন ব্যয়ের তুলনায় আয় বেশি হয় তখন সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। সরকারি অর্থ ব্যবস্থায় সরকার সবসময় সুষম বাজেট বা ঘাটতি বাজেট প্রণয়নের চেষ্টা করে থাকে, অর্থাৎ সরকার সবসময় জনকল্যাণের জন্য বেশি পরিমাণ ব্যয় করার চেষ্টা করে থাকে, অর্থাৎ ব্যয়ের পরিমাণ যখন বেশি থাকে সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় আমরা দেখি, লক্ষ্য করলে দেখা যায় যে একজন ব্যক্তি তার আয়ের সাথে সামঞ্জস্য করেই কিন্তু ব্যয় নির্ধারণের চেষ্টা করে থাকে, অর্থাৎ সে সবসময় চায় তার ব্যয়ের তুলনায় যেন আয় বেশি থাকে, অর্থাৎ তার আয়ের অনুপাতে সে ব্যয় করে থাকে বা কম পরিমাণ ব্যয় করে। ভবিষ্যতের জন্য সে বেশি চিন্তা করে থাকে এবং ভবিষ্যতের জন্য সে সঞ্চয় করার জন্য সে কিন্তু উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করার চেষ্টা করে থাকে। তাহলে আমরা বাজেট প্রণয়নের দিক থেকেও কিন্তু সরকারি অর্থব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করতে পারি। 6, সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব দিক থেকে সরকারি অর্থব্যবস্থা সবসময় দেখা যায় যে সরকার ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে, যে ভবিষ্যতে কিভাবে জনগণের কল্যাণ করা যায়, অর্থনীতি কিভাবে দ্রুত উন্নয়ন করা যায়, অর্থনীতি ভিত্তি কিভাবে মজবুত করা যায়, সেই লক্ষ্যেই তার আয় ব্যয় প্রণয়ন করে থাকে। আর ব্যক্তি সবসময় বর্তমান সময়কেই প্রাধান্য দিয়ে থাকে, বর্তমানে ভবিষ্যতের তুলনায় বর্তমান সময়কে সে বেশি গুরুত্ব দিয়ে থাকে। 7, লক্ষ্য ও উদ্দেশ্য। সরকারি অর্থ ব্যবস্থায় আর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। জনগণের কল্যাণ সাধন করাই হচ্ছে সরকারের সকল আয় ব্যয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কিভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়, কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করে থাকে, অর্থাৎ তার আয় ব্যয় ঋণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর এর মধ্যে সমন্বয় সাধন করে থাকে। আর ব্যক্তির উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য থেকে একটু ভিন্ন, কারণ ব্যক্তির উদ্দেশ্য জনকল্যাণমূলক নয়। ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত মুনাফা অর্জন, ব্যক্তির স্বার্থ রক্ষা করে আয় ব্যয়ের সমন্বয় করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি এই অর্থ ব্যবস্থায় সরকারের লক্ষ্য হচ্ছে জনকল্যাণমূলক, আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় ব্যক্তির উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। 8, ঋণের ভার, অর্থাৎ ঋণের বোঝা আর ক্ষেত্রেও সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। যেমন সরকারি ঋণের ভার ভবিষ্যতে সকল জনগণের উপর, প্রতিটি নাগরিকের উপর এই ভার বা পড়ে থাকে বা এই ভার বহন করতে হয়, অর্থাৎ এই ভারের প্রকৃতি হচ্ছে পরোক্ষ। অর্থাৎ এক সরকার যদি ঋণ গ্রহণ করে থাকে, পরবর্তীতে ওই ঋণের ভার অন্য সরকার ক্ষমতায় আসলেও এই ঋণের ভার কিন্তু সকল জনগণকে বহন করতে হয়। আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় ব্যক্তির ঋণের ভার, ব্যক্তি যদি ঋণ গ্রহণ করে থাকে সেটি ব্যক্তিকেই বহন করতে হয় বা ব্যক্তির পরিবারকেই পরিশোধ করতে হয়। এই জন্য এই ঋণের ভারকে বলা হয় প্রত্যক্ষ, অন্যের উপর সেটা চাপানোর কোনো সুযোগ থাকে না। তাহলে ঋণের ভারের ক্ষেত্রে দেখা যায় সরকারি ঋণ হচ্ছে পরোক্ষ আর ব্যক্তিগত ঋণ হচ্ছে প্রত্যক্ষ। 9, অর্থ সংগ্রহে বাধ্যতামূলক পন্থা অবলম্বন।
সরকার অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে পারে বাধ্যতামূলক। যেমন সরকার ফি নির্ধারণ করে দিতে পারে, বিভিন্ন আইনের মাধ্যমে ঋণ ঋণ সংগ্রহ করতে পারে, তারপরে লেভি নির্ধারণ করতে পারে। এছাড়া সরকারি ইউটিলিটিগুলোর মূল্য বৃদ্ধি করেও সরকার অর্থ সংস্থান করতে পারে, যা ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয়। ব্যক্তি এই বাধ্যতামূলক পন্থাগুলো কখনো অবলম্বন করতে পারে না। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে দেখতে পেলাম বা ক্লাসে থেকে ধারণা পেলাম যে সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আমরা আলোচনা শেষে এই বক্তব্য উপস্থাপন করতে পারি বা সংক্ষেপে বলতে পারি যে সরকারি অর্থ ব্যবস্থা একটি বৃহৎ অর্থ ব্যবস্থা, আর ব্যক্তিগত অর্থ ব্যবস্থা সরকারি অর্থ ব্যবস্থার তুলনায় ক্ষুদ্র, এর পরিধি এবং পরিসর ক্ষুদ্র। কেবলমাত্র এক ব্যক্তির আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী ব্যক্তিগত অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয়ে থাকে, কিন্তু সরকারি অর্থ ব্যবস্থায় সকল নাগরিকের অর্থাৎ সরকারের আয় ব্যয়ের এবং সংক্রান্ত যাবতীয় কার্যাবলী আলোচনা করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন আসতে পারে সরকারি অর্থ ব্যবস্থা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে প্রয়োগ বা উচ্চতার দক্ষতায়। তাহলে এই বিষয়গুলো, এই প্রধান প্রধান বিষয়গুলোর উপর, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের অ্যান্সার বা উত্তর লিখতে হবে। যেমন সংজ্ঞাগত পার্থক্য উপর ভিত্তি করে পার্থক্য দেখাতে হবে, আয় ব্যয় সমন্বয়ের ভিত্তিতে, অর্থ সংস্থান উৎসের ভিত্তিতে। এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। তাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ কামনা রইল।